একজন প্রফেশনাল জুয়ারি যে একটা সময় জুয়াতে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে যায়। এছাড়াও তার অনেক টাকা ঋণ ছিল, যার কারণে পাওনাদারেরা তাকে সবসময় চাপ দিতেই থাকত। এমন অবস্থায় ঋণের টাকা পরিশোধের জন্য সে একটি ক্যাসিনো ডাকাতি করার সিদ্ধান্ত নেয়। কিন্তু অবাক করা বিষয় হল, এই ক্যাসিনোটা কোনো মাটির উপরে আয়োজন হতো না, এটি সম্পূর্ণ একটি উড়ন্ত বিমানের মধ্যেও আয়োজন করা হতো। আর যতক্ষণ ক্যাসিনো চলত ততক্ষণ বিমানটি আকাশে উড়ে বেড়াত। আর এই ক্যাসিনোর মালিক ছিল পৃথিবীর বিভিন্ন প্রান্তের টপ লিস্টেড মাফিয়ারা, এবং সেখানে নিরাপত্তাও ছিল অনেক হার্ড। তবুও সে একটি দুর্দান্ত মাস্টার প্ল্যান বানিয়ে এই ডাকাতির মিশনে নেমে পড়ে। এখন সে এতগুলো পাঁথা টপকিয়ে শেষ পর্যন্ত কি এই উড়ন্ত বিমানে ডাকাতি করতে পারবে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এমন একটি দুর্ধর্ষ বিমান ডাকাতির গল্প নিয়ে আজকের মুভি মানি প্লেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে বেশি কিছু না, শুধুমাত্র একটি লাইক করে দিন। শুরুতে এই মুভির মূল চরিত্র জ্যাককে দেখা যায়। জ্যাক মূলত একজন প্রফেশনাল জুয়ারি ছিল, আর সে জুয়াতে হেরে গিয়ে তার সমস্ত টাকা পয়সা হেরে সে এখন একদম প্রায় নিঃস্ব। এমনকি সেই জুয়াতে সে যে পরিমাণ টাকা হেরেছিল তার সকল টাকা জ্যাক পরিশোধ করতে পারেনি। আর জ্যাকের এই টাকা পরিশোধ করেছিল ফ্রাঙ্ক নামের একজন আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া। আর জ্যাকের টাকা যেহেতু ফ্রাঙ্ক পরিশোধ করে দিয়েছে, তাই জ্যাক এখন চুক্তি অনুযায়ী সে ফ্রাঙ্কের হয়ে বিভিন্ন অপরাধমূলক কাজ করত। তেমনই আজকে তার বস ফ্রাঙ্ক তাকে একটা মিউজিয়ামে $4 মিলিয়ন একটা মূল্যবান পেইন্টিং চুরি করার জন্য পাঠিয়েছে। জ্যাক একজন ভিজিটরের পরিচয় দিয়ে মিউজিয়ামের ভিতরে ঢুকে পড়ে। আর আগেই এই মিউজিয়ামের সিসিটিভি ক্যামেরাগুলো হ্যাক করে তার একজন সহকারী মিউজিয়ামের বাইরে গাড়ি থেকে ওয়্যারলেস ইয়ারফোনের সাহায্যে বিভিন্ন নির্দেশনা দিতে থাকে। জ্যাক সেই পেইন্টিংটা খুঁজতে খুঁজতে মূল রুমে প্রবেশ করে। আর প্রবেশ করে সে দেখে ওখানে ওই পেইন্টিংটা নেই, অথচ তার সহকারী ক্যামেরাগুলো হ্যাক করে একটু আগেই দেখেছিল যে পেইন্টিংটা এই রুমেই ছিল। এমন মুহূর্তে তার সহকারীর কম্পিউটারও আর কাজ করছিল না। তখন সে গাড়ি থেকে নেমে খোঁজাখুঁজি করতে লাগলেই দেখে যে তাদের গাড়িতে আগে থেকেই কেউ একটা হ্যাকিং ডিভাইস লাগিয়ে রেখেছিল, যার কারণে তাদের সকল প্ল্যান আগেই ফাঁস হয়ে যায়। আর তখনই সেই সহকারী জ্যাককে তাৎক্ষণিক জানিয়ে দেয় যে তারা এখানে ফেঁসে গিয়েছে এবং তাকে এই মুহূর্তে এখান থেকে পালিয়ে যেতে বলে। তখন সে বাহির হতে লাগলেই দেখে দরজা লক করা এবং কেউ একজন বাহির থেকে স্মোক গ্রেনেড ছুঁড়েছে। আর তখনই জ্যাকের আরেকজন সহকারী সেখানে এসে তাকে দরজা খুলে বের করে নিয়ে যায়। বাহিরে যেতে লাগলেই সেখানকার গার্ডের সাথে তাদের প্রচণ্ড রকম মারামারি হয়। অবশেষে তারা গার্ডগুলোকে মেরে সেখান থেকে কোনো রকমে পালিয়ে আসে। তারা সেখান থেকে পালিয়ে এসে প্রচণ্ড রকম টেনশন করতে থাকে। তারা ভাবে যে তাদের সাথে কে এমন চালাকি করল। যাই হোক, এরপর জ্যাক সরাসরি তার বস ফ্রাঙ্কের কাছে আসে। এখানে বলে রাখি, জ্যাক কিন্তু ফ্রাঙ্কের সাথে পার্মানেন্ট কোনো কাজ করে না। এর আগে জ্যাক জুয়াতে হেরে তার যত টাকা ঋণ হয়েছিল তার সবকিছু ফ্রাঙ্ক পরিশোধ করেছিল। এখন জ্যাকেরও যেহেতু ঋণ পরিশোধ করার মতো সামর্থ্য ছিল না, তাই সে বিভিন্ন কাজের মাধ্যমে তার ঋণ পরিশোধ করার জন্যই সে ফ্রাঙ্কের নির্দেশ অনুযায়ী এসব অপরাধমূলক কাজ করে আসছিল। জ্যাক ফ্রাঙ্ককে জানায় সেই পেইন্টিংটা চুরি করতে রুমে ঢুকলেই সেটা ওখান থেকে উধাও হয়ে যায়। মানে আগেই তারা জেনে গিয়েছিল যে আমরা সেখানে পেইন্টিং চুরি করতে যাচ্ছি, তাই তারা পেইন্টিংটা আগেই সরিয়ে রেখেছিল। কিন্তু ফ্রাঙ্ক এটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না, কারণ পেইন্টিংটা ছিল অনেক দামি। তখন ফ্রাঙ্ক বলে, তুমি যেহেতু পেইন্টিং চুরি করতে পারোনি, তাই এখনও তুমি আমার কাছে ঋণী। আর যতদিন তুমি ঋণের টাকা পরিশোধ না করবে ততদিন তোমাকে আমার হয়ে কাজ করতে হবে। এজন্য ফ্রাঙ্ক এবার তাকে আরেকটি চুরির প্ল্যান সম্পর্কে জানায়। ব্যাপারটি হলো, মানি প্লেন নামে একটি বিমান আছে, কিন্তু বিমানটি কোনো যাত্রী নিয়ে চলাচল করে না। বিমানটি প্রতিদিন একবার করে টেক অফ করে এবং সেই উড়ন্ত বিমানের ভিতরে জমজমাট ক্যাসিনোর আয়োজন করা হয়। আর সেই বিমানের যাত্রী তারাই হতে পারে যারা আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত মাফিয়া এবং যারা দেশের সর্বোচ্চ ধনী লোক। আর বিমানটি উড়ন্ত অবস্থায় তার ভিতরে চলতে থাকে ক্যাসিনোর আসর। এছাড়াও বিমানটিতে রয়েছে ক্যাসিনোর বিলিয়ন বিলিয়ন ডলার। এখন ফ্রাঙ্ক বলে, যেহেতু তুমি পেইন্টিংটা চুরি করতে পারোনি, তাই এবার তোমার মিশন হলো এই ক্যাসিনোর বিমানে ডাকাতি করা। জ্যাক এটা শুনে প্রচণ্ড ঘাবড়ে যায়, কারণ একে তো বিমানটিতে উড়ন্ত অবস্থায় ক্যাসিনো চলে, তার উপর আবার সেখানে রয়েছে বিশ্বের সর্বোচ্চ ভয়ঙ্কর সন্ত্রাসীরা। এছাড়াও বিমানটিতে রয়েছে সর্বোচ্চ নিরাপত্তা সিস্টেম। এইগুলো ভেবে জ্যাক প্রস্তাবে রাজি হয় না। তখন ফ্রাঙ্ক তাকে তার ওয়াইফ এবং বাচ্চার ছবি দেখে বলে, যদি এই ডাকাতি করতে রাজি না থাকো তাহলে ধরে নাও কাল থেকে তোমার ওয়াইফ আর বাচ্চা জীবিত নেই। এছাড়াও ফ্রাঙ্ক আরও বলে, ওই বিমানে যতগুলো ডলার আছে সেটি ডাকাতি করতে পারলে আমার ঋণ পরিশোধ হয়েও আরও কয়েক বিলিয়ন ডলার অবশিষ্ট রয়ে যাবে। আর সেখান থেকে তুমিও এত পরিমাণ টাকা পাবে যে যা দিয়ে তুমি তোমার ওয়াইফ আর সন্তান নিয়ে সারা জীবন লাক্সারি লাইফস্টাইল কাটাতে পারবে।
এখন যেহেতু জ্যাকের আর্থিক অবস্থাও ভালো নেই, তার উপর আবার মাথায় ঋণের বোঝা, তাই এবার কোনো উপায় না পেয়ে একরকম বাধ্য হয়ে সে এই বিমানেই ডাকাতি করতে রাজি হয়ে যায়। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরও নতুন ভিডিও পাওয়ার জন্য বেল নোটিফিকেশান অন করে রাখবেন। তো জ্যাক কোনো উপায় না পেয়ে অবশেষে সেই ডাকাতি করতে রাজি হয়ে যায়। এবার ফ্রাঙ্ক তাকে কাজের সবকিছু বুঝিয়ে দেয়। এরপর জ্যাক তার টিমকে নিয়ে এই ডাকাতি সম্পর্কে বিভিন্ন প্ল্যান বানাতে থাকে। এখানে বলে রাখি, এই তিনজন শুধুমাত্র জ্যাকের পার্সোনাল সহকারী ছিল। তারা কেউই ফ্রাঙ্কের লোক ছিল না, তারা শুধুমাত্র জ্যাকের হয়ে কাজ করত। এদের মধ্যেও একজনের নাম অ্যাডিলি, যে জ্যাকের সাথে সরাসরি উপস্থিত থেকে বিভিন্ন মিশনে অংশগ্রহণ করে। আর আরেকজনের নাম পিটার, সে এই সকল মিশনে বিভিন্ন সিস্টেম হ্যাক করে সহযোগিতা করে। আরেকজনের নাম ব্রায়ান, সে দূর থেকে এই সকল অপারেশনের জন্য তাদের সার্ভার সিস্টেম কন্ট্রোল করে। এবার জ্যাকের নেতৃত্বে 4 জন মিলে একটা প্ল্যান বানিয়ে ফেলে। সেটা হলো, জ্যাক তার পরিচয় গোপন রেখে সে একজন ধনী ব্যবসায়ী সেজে ওই বিমানে ক্যাসিনো খেলার জন্য উঠবে। আর তার সাথে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হয়ে অ্যাডিলিও বিমানে থাকবে। আর পিটারও একজন ক্যাসিনো প্লেয়ার হয়ে বিমানে থাকবে। জ্যাকের কাজ হলো বিভিন্ন কৌশল করে সে আগে পাইলটের কাছে থেকে বিমানের ককপিট কন্ট্রোলে নেবে। আর সহযোগী হিসেবে থাকবে অ্যাডিলি। আর পিটার কৌশলে সেই বিমানের সার্ভার রুম খুঁজে সেটি বের করে হ্যাক করবে। এই 3 জন বিমানে থাকবে। আর নিচে থাকবে তাদের আরেকজন সহকারী ব্রায়ান, সে নিচে তাদের একটি সার্ভার স্টেশন বসাবে। আর উপরে যখন পিটার বিমানের সার্ভার হ্যাক করবে, তখন ব্রায়ান তাদের নিজস্ব সার্ভারে সকল টাকা ট্রান্সফারের দায়িত্বে থাকবে। এরপর দেখা যায় জ্যাক বাড়িতে চলে এসে তার মেয়ের সাথে আড্ডা দিচ্ছিল। জ্যাক জুয়াতে সবকিছু হেরে তার এই একমাত্র বাড়িটিই অবশিষ্ট ছিল। সে তার সন্তান এবং ওয়াইফকে নিয়ে এই বাড়িতেই থাকত। এবার জ্যাক তার এক বিশ্বস্ত বন্ধুকে তার বাড়িতে নিয়ে এসে এই ডাকাতি সম্পর্কে জানায়। জ্যাক তার বন্ধুকে বলে, আমি ডাকাতি করতে যাওয়ার পর আমার সন্তান এবং ওয়াইফের নিরাপত্তাটা অনেক জরুরি, কারণ আমি চলে গেলে তারা বাসায় একা হয়ে যাবে। তাই তাদেরকে নিরাপত্তার বিষয়টি তুমি দেখাশোনা করবে, আর ডাকাতির একটা পার্সেন্টেজও তোমাকে দেওয়া হবে। যেহেতু সে জ্যাকের ভালো একজন বন্ধু ছিল, তাই এমনিতেই সে জ্যাকের ফ্যামিলিকে নিরাপত্তা দিতে রাজি হয়ে যায়। এরপর জ্যাক, পিটার এবং অ্যাডিলি মিলে সেই বিমানে ক্যাসিনো খেলার জন্য উঠে পড়ে। পূর্ব প্ল্যান অনুযায়ী অ্যাডিলি সেখানে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হিসেবে ছিল। আর অল্প কিছুক্ষণের মধ্যেই বিমানটি টেক অফ করবে। এবার তাদের সবাইকে চেকিং করে ক্যাসিনো রুমে পাঠানো হয়। আর তাদের সবার হাতে একটা করে মানি ট্রানজ্যাকশন ব্যাচ পরানো হয়, যেটার মাধ্যমে তারা ক্যাসিনোর টাকা লেনদেন করতে পারবে। আর এবার বিমানটি টেক অফ করে। এরপরেই সেখানে এই ক্যাসিনোর ম্যানেজমেন্ট টিম এসে তাদের খেলার নিয়মকানুন এবং এই বিমানের যাবতীয় রুলসগুলো জানিয়ে দেয়। সেখানে বলা হয়, কেউ যদি তাদের রুলসগুলো ভঙ্গ করে তাহলে তাদেরকে সঙ্গে সঙ্গে মেরে উড়ন্ত বিমান থেকে বাইরে ফেলে দেওয়া হবে। সেখানে দেখা যায় বিভিন্ন দেশ থেকে শীর্ষ ধনীরা এবং মাফিয়ারা এখানে খেলার জন্য এসেছে। এবার তাদের সবাইকে ক্যাসিনো রুমের দিকে নিয়ে যাওয়া হয়। যাওয়ার সময় জ্যাক পিটারকে বলে, এই জার্নিটা অনেক লম্বা সময়ের, তাই তুমি সুযোগ পেলেই সার্ভার রুম খোঁজা শুরু করে দিবে, আর আমি পাইলটের কন্ট্রোল নেওয়ার চেষ্টা করব। এরপর সেখানে ক্যাসিনোর প্রথম পর্বের খেলা শুরু হয়ে যায়। প্রথমের দিকে খেলায় জ্যাক হারতে শুরু করে, কিন্তু সে যতই হারুক সে শুধু ওখান থেকে উঠে আসার জন্য ছটফট করছিল। এক পর্যায়ে জ্যাক তার শরীরটা একটু অসুস্থর কথা বলে ওখান থেকে উঠে পাশের বিশ্রাম রুমে যায় এবং তার পরিবর্তে সেই পিটারকে ওখানে খেলতে বলে। আর পিটার জ্যাকের হয়ে সেখানে খেলা শুরু করে। এরপর জ্যাক সেখান থেকে বের হয়ে মাতালের অভিনয় করতে করতে পাইলটের রুমের দিকে আসতে থাকে। আর একটু পরে সেখানে অ্যাডিলিও চলে আসে। এরপর অ্যাডিলি খাবারের প্লেট নিয়ে পাইলটের রুমে নক করে, আর জ্যাক পাশে লুকিয়ে থাকে। এবার একজন পাইলট খাবার রিসিভ করার জন্য দরজা খুললেই জ্যাক তাকে আঘাত করে বিমানের ককপিটে ঢুকে পড়ে। এমন সময় সেখানে আরেকজন পাইলট চলে আসে। এবার জ্যাক যখন তাকেও মারতে লাগে তখন বিমানটি একটু এদিক ওদিক দুলতে থাকে, আর এজন্য সেই ক্যাসিনো রুমে থাকা সবাই একটু ভয় পেয়ে যায়। যদিও বিমানটি এই অবস্থায় অটো ফ্লাইট চালু করা ছিল। তখন ম্যানেজমেন্ট টিম থেকে বলে, আপনারা সবাই শান্ত থাকুন, আর বলে যে আমাদের এই বিমানে রয়েছে বিশ্বের সেরা 2 জন পাইলট, তাই আপনাদের কোনো ভয় পাওয়ার কারণ নেই। আর এবার জ্যাক সেই 2 জন পাইলটকে মেরে বিমানটির পুরো কন্ট্রোল নিয়ে নেয়। আর অ্যাডিলি পাইলটদের ডেড বডি ছোট একটা রুমে লুকিয়ে রেখে সেখান থেকে বাইরে যায়। এরপর সে খাবারের সাথে পিটারকে একটা ছোট এয়ারবাস দিয়ে আসে, আর পিটার সেটা কানে লাগিয়ে নেয়, যার কারণে এখন জ্যাকেরা সবাই একে অপরের সাথে কানেক্টেড। এবার বিমানটি স্বাভাবিক অবস্থায় চলতে থাকে। তখন জ্যাক পিটারকে জানিয়ে দেয় সে বিমানের ককপিট কন্ট্রোলে নিয়েছে এবং তাকে দ্রুত গিয়ে সার্ভার রুমটি খুঁজে বের করতে বলে। আর তাদের ব্রায়ান নামের যেই সহকারী নিচে সার্ভার স্টেশন বানানোর কাজে ছিল তার সাথে যোগাযোগ করতে বলে।
পরের সিনে দেখা যায় ব্রায়ান নির্জন একটা জায়গায় গিয়ে সার্ভার স্টেশন বানানোর কাজটি অলরেডি শুরু করে দিয়েছে। এখন জ্যাক এই বিমানের ককপিট কন্ট্রোলে নেওয়ার কারণ হলো ব্রায়ান যেখানে সার্ভার স্টেশন বানাবে সে ওই এরিয়ার দিকে বিমানটি নিয়ে যাবে, কারণ বিমানটি সার্ভার স্টেশনের যত কাছাকাছি থাকবে ডলারগুলো ট্রান্সফার হতে তুলনামূলক তত কম সময় লাগবে। এবার জ্যাক ব্রায়ানের সাথে কানেক্ট হয়ে তাকে জানিয়ে দেয় যে সে অলরেডি বিমানের ককপিট কন্ট্রোলে নিয়েছে এবং তাকে দ্রুত সার্ভার স্টেশনটি সেট আপ করতে বলে। আর এদিকে বিমানের ভিতরে সবাই তখন ক্যাসিনো নিয়ে ব্যস্ত ছিল। এরপর হঠাৎ ফ্রাঙ্ক জ্যাককে কল দিয়ে তাকে ভিডিও কলে আসতে বলে, কারণ ফ্রাঙ্ক আসলে দেখতে চেয়েছিল যে জ্যাক তার কাজ কতটুকু এগিয়েছে। জ্যাক ভিডিও কলে জানায় যে সে অলরেডি বিমানটি কন্ট্রোলে নিয়েছে এবং বাকি কাজগুলো শুরু করেছে। আর এদিকে অ্যাডিলি সেই বিমানের ক্যাশ টাকার লকার খুঁজতে থাকে। এক পর্যায়ে সেখানে ওই লকারের নিরাপত্তায় থাকা কর্মীটি অ্যাডিলিকে নিয়ে একটু সন্দেহ করে। অ্যাডিলিও সেটা বুঝতে পারে এবং তাকে সেখানে মেরে ফেলে। এবার ওই কর্মীর ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে সে লকারটি খুলে দেখে সেখানে মিলিয়ন মিলিয়ন ডলার ক্যাশ রয়েছে। এমন সময় জ্যাকের সেই বন্ধু তার বাসা থেকে কল দিয়ে জ্যাককে জানায় সে গোপন সূত্রে খবর পেয়েছে যে এর আগে জ্যাক যে মিউজিয়ামে পেন্টিং চুরি করতে গিয়েছিল সেটার প্রকৃত মালিক ছিল ফ্রাঙ্ক। তখন জ্যাক বলে সে যদি মালিক হয়ে থাকে তাহলে তার নিজের পেন্টিংটা কেন আমাকে চুরি করতে বলবে। তখন জ্যাকের বন্ধু বলে সে হয়তো তোমাকে দিয়ে আরও বড় কোনো কাজ করে নিতে চাইছিল, তাই সে নিজেই ওই পেন্টিংটা আগেই সরিয়ে রেখেছিল। আর এবার জ্যাক বুঝে যায় যে আসলে ফ্রাঙ্ক জ্যাককে পুরোপুরি ফাঁসিয়েছে, কারণ জ্যাক যদি সেই পেন্টিংটা চুরি করতে পারত তাহলে চুক্তি অনুযায়ী সে আর ফ্রাঙ্কের হয়ে কাজ করত না। আর ফ্রাঙ্ক ইচ্ছা করে সেই পেন্টিংটা আগেই লুকিয়ে রেখেছিল যাতে পরবর্তীতে তাকে দিয়ে এই ক্যাসিনো বিমানের সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ ডাকাতিটা সম্পন্ন করতে পারে। কারণ ফ্রাঙ্ক আগে থেকেই ঠিক করে রেখেছিল সে জ্যাককে দিয়েই এই ক্যাসিনোর বিমানটি ডাকাতি করাবে। জ্যাক এবার ফ্রাঙ্কের এই চালাকি সম্পর্কে ক্লিয়ার হয়ে যায় এবং সে বিষয়টি তার টিমের সবাইকে জানিয়ে দেয়। এবার ক্যাসিনোর রুম থেকে পিটার বের হয়ে সে অ্যাডিলির কাছে চলে আসে এবং তারা দুইজনে মিলে টাকাগুলো ব্যাগে ভরতে থাকে। এরপর অনেক খোঁজাখুঁজি করে পিটার সার্ভার রুমটি খুঁজে পায় এবং সে সার্ভারের সাথে তাদের ডিভাইস লাগিয়ে সেটার সাথে তাদের নিজস্ব সার্ভারের কানেক্ট করার জন্য চেষ্টা করতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই সার্ভারটি কানেক্ট হয়ে যায় এবং টাকাগুলো ট্রান্সফার হওয়া শুরু করে দেয়। এমন সময় নিচে সার্ভার স্টেশনে থাকা ব্রায়ানকে ফ্রাঙ্কের লোকেরা এসে জিম্মি করে ফেলে। মানে ফ্রাঙ্ক এবারও জ্যাকদের সাথে প্রতারণা করতে চলেছে। ফ্রাঙ্কের প্ল্যান হলো টাকাগুলো যেহেতু এখন সার্ভারে ট্রান্সফার শুরু হয়েছে তাই সেটি কমপ্লিট হলে সে ব্রায়ানকে মেরে পুরো সার্ভারটি নিজের কন্ট্রোলে নেবে। ঠিক তখনই ব্রায়ান ইমার্জেন্সিভাবে জানিয়ে দেয় তাকে ফ্রাঙ্কের লোকেরা আক্রমণ করেছে। তখন জ্যাক খবরটি পিটারকে জানিয়ে দেয় এবং বলে যে যেহেতু টাকাগুলো ট্রান্সফার শুরু হয়েছে তাই বাকিটুকু ট্রান্সফার হওয়ার আগেই আমাদের সার্ভার ডিসকানেক্ট করে দাও এবং তোমার কাছে থাকা পার্সোনাল ড্রাইভে ট্রান্সফার করতে থাকো। তখন পিটার বলে সার্ভার থেকে পার্সোনাল ড্রাইভে ট্রান্সফার করতে লাগলে বিমানের অ্যালার্ম বেজে উঠবে, তখন আমরা বাকি কাজগুলো সম্পূর্ণ করতে পারবো না। তখন জ্যাক বলে সমস্যা নেই, আমরা প্ল্যান এর পরিবর্তে প্ল্যান বি ব্যবহার করব। মানে হলো জ্যাকদের যদি কোনো প্রবলেম হয় তাই তারা পার্সোনালে রক্ষার জন্য আগে থেকেই বিকল্প হিসেবে তারা আরেকটি প্ল্যান বানিয়ে রেখেছিল এবং এখন তারা সেই প্ল্যান বি অনুযায়ী কাজ শুরু করবে। যার কারণে এবার দেখা যায় জ্যাকের সেই বন্ধু বাসাতে বসে থেকে ড্রোনের সাহায্যে ব্রায়ানের কাছে থাকা ফ্রাঙ্কের সকল লোকদের শ্যুট করে মেরে ফেলে। তার কিছু পরে ফ্রাঙ্ক জ্যাককে কল দিলে জ্যাক প্রথমে ফ্রাঙ্ককে না চেনার ভান করে। তখন ফ্রাঙ্ক অনেক রাগ হয়ে বলে যে আমি সারা পৃথিবীর নাম্বার 1 মাফিয়া, আর আমি তোমাকে এই ক্যাসিনোর প্লেনটি ডাকাতি করতে পাঠিয়েছি, আর তুমি এখন আমাকে চিনতে পারছো না। ফ্রাঙ্ক আরও বলে কোনোরকম চালাকি করলে তোমার ওয়াইফ আর সন্তানকে তুমি জীবিত দেখতে পাবে না। এমনকি জ্যাকের পরিবারকে মারার জন্য ফ্রাঙ্ক অলরেডি তার লোকদের পাঠিয়ে দিয়েছে, কিন্তু এমন কোনো কিছু হতে পারে এটা সন্দেহ করেই জ্যাক আগেই তার পরিবারের নিরাপত্তার জন্য তার ফ্রেন্ডকে তার বাড়িতে রেখেছিল, আর তার ফ্রেন্ড এরকম পরিস্থিতি সামলানোর জন্য অনেক দক্ষ ছিল, যার কারণে সে তার দক্ষতা দিয়ে সে একে একে ফ্রাঙ্কের সকল লোকদের শ্যুট করে মেরে ফেলে। অন্যদিকে জ্যাক ককপিটে অটোফ্লাইট চালু করে দিয়ে সেখান থেকে পিটারের কাছে চলে আসে। এবার তারা সকল টাকাগুলো নিয়ে রেডি হয়ে যায় আর তারা প্যারাশুটের সাহায্যে নিচে লাফ দেওয়ার প্ল্যান করে। আর ঠিক তার আগেই জ্যাক একটা কল রেকর্ড সেই বিমানের স্পিকারে শুনিয়ে দেয়। মানে হলো একটু আগেই ফ্রাঙ্ক যখন জ্যাককে কল দিয়েছিল তখন ইচ্ছা করে সে ফ্রাঙ্ককে না চেনার ভান করেছিল, যাতে ফ্রাঙ্ক রেগে গিয়ে নিজের মুখ দিয়েই সে সত্য কথাগুলো বের করে। আর ফ্রাঙ্ক সেখানে বলেছিল যে এই বিমানের ডাকাতিটা সম্পূর্ণ তার প্ল্যান অনুযায়ী হচ্ছে, আর বিমানটি ডাকাতি করার জন্য ফ্রাঙ্ক নিজেই জ্যাককে এখানে পাঠিয়েছে। মানে এই সকল কর্মকাণ্ডের মূল হলো ফ্রাঙ্ক। আর এই সকল কথাগুলো সেই সময় জ্যাক সবকিছু রেকর্ড করে রেখেছিল।
আর এবার সেই কল রেকর্ড বিমানের স্পিকার থেকে সকল স্টাফেরা শুনে ফেলে। আর যেহেতু এটা একটা ক্যাসিনোর বিমান, তাই বুঝতেই পারছেন যে এসব ক্যাসিনো যারা ম্যানেজমেন্ট করে তারা কত ভয়ঙ্কর সন্ত্রাসী হয়ে থাকে। তখন এই ক্যাসিনো টিম থেকে বলে যে আমরা 20 মিনিটের মধ্যেও ফ্রাঙ্কের মাথা থেকে শরীর আলাদা করে দেব। আর এই রেকর্ডগুলো শোনানোর সময় ফ্রাঙ্ক জ্যাকের সাথে ভিডিও কলেই ছিল। আর এবার জ্যাক কলটা কেটে দিয়ে তারা সকল টাকাগুলো নিয়ে তিনজনেই সেই বিমান থেকে প্যারাশুটের সাহায্যে নিচে লাফ দেয়। অন্যদিকে ততক্ষণে ওই ক্যাসিনো টিম থেকে কয়েকজন মাফিয়া এসে ফ্রাঙ্কের বাড়িটি ঘেরাও করে ফেলে এবং তারা ফ্রাঙ্ককে সেখানেই মেরে ফেলে। পরের সিনে দেখা যায় জ্যাকেরা অলরেডি সেখান থেকে ফ্রান্সে চলে আসে এবং সে তার ওয়াইফ আর সন্তানকে নিয়ে নতুনভাবে জীবন শুরু করেছে। জ্যাকেরা যতগুলো টাকা ডাকাতি করেছিল তা হয়তো সারা জীবনেও শেষ করতে পারত না, কিন্তু তারা সবাই মিলে ঠিক ততটুকু টাকাই নিজেদের কাছে রেখেছিল যতটুকু তাদের প্রয়োজন ছিল। আর বাকি সব টাকাগুলো তারা বিভিন্ন চ্যারিটি ফান্ডে দান করে দেয়। আর এখানে মুভিটি শেষ হয়ে যায়। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরবর্তী ভিডিওতে।